experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। তোকে আমি মুক্ত করে দেব, বাঁধন খুলে দরজায় রেখে আসব। 5 মিনিট দৌড়াবি। 5 মিনিট পর তোকে যদি আমি ধরতে পারি তবে তোর রক্ত দিয়ে আজ আমি গোসল করব। যদি ধরতে না পারি তুই বেঁচে যাবি। খেলাটা জব্বর না? আমার কিন্তু বেশ মজা লাগছে। আরাফ ক্ষীণ আশা খুঁজে পায়। লোকটি হাতে পায়ের বাঁধন খুলে নেয়। মুখের বাঁধন খুলতে গিয়েও হাত নামিয়ে ফেলে। আরাফকে দরজা পর্যন্ত রেখে দাঁড়িয়ে পড়ে পেছনে। এক মুহূর্ত সময় ব্যয় করে না আরাফ। লোকটিকে ধাক্কা মেরে দৌড়াতে থাকে। জমিনে লুটিয়ে পড়েই লোকটি উন্মাদের মতো হাসতে থাকে। চিৎকার করে বলে ওঠে, সময় শুরু হলো এখন। টিক টিক টিক। প্রাণপণে দৌড়াচ্ছে আরাফ। কখনো গাছের সাথে ধাক্কা লেগে পড়ে যাচ্ছে, কখনো আগাছায় পা বেজে মুখ থুবড়ে পড়ছে জমিনে। তবুও সে থেমে নেই। জানে না কোথায় আছে, শুধু বুঝতে পারছে এটা একটা জঙ্গল, না হলে এত গাছ লতাপাতা আগাছা থাকতো না। ক্ষীণ সন্দেহ থেকে সে দৌড়াচ্ছে, রাস্তা খুঁজে পেলেই জীবন বেঁচে যায়। কতক্ষণ সময় সে দৌড়িয়েছে জানে না, হিসেব কষা হয়নি। কান খাড়া করে পরিস্থিতি বোঝার চেষ্টা করে আরাফ। কারোর পায়ের শব্দ, গতিবেগ, দৌড়ে এদিকেই আসছে। আরাফ দিশেহারা হয়ে যায়। চোখ থেকে অঝরে রক্ত পড়ছে। হয়তো বাঁচার আশাতে জোর করে নিজেকে শক্ত করে রেখেছে। খানিক মুহূর্ত ভাবে আরাফ। হাতড়ে দেখে জায়গাটা ঝোপঝাড়, গাছপালায় হাঁটা মুশকিল। পায়ের শব্দ নিকটে আসতেই তাক বুঝে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে সে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। মুখের বাঁধন খোলার চেষ্টা করে, পারে না। ধৈর্য হারিয়ে ব্যথাতোর শব্দ করতে গিয়েও চুপ মেরে যায়। হৃদয় ভয়ের কবলে পড়ে সেই কখনই মূর্ছা গেছে। বাঁচার আশা না থাকলে হয়তো শরীরটাও নেতিয়ে পড়ত। কেউ শীষ বাজাচ্ছে, বেসুরো শীষ। কয়েক পা দূরেই আরফ বুঝতে পারে, আরেকটু গুটিয়ে নেয়। ভেসে আসে কারোর হাসির শব্দ। বলছে, আরাফ বেবি, তুমি কোথায়? লুকোচুরি খেলছো কেন? দিস ইজ নট ফেয়ার ম্যান। কথায় ছিল দৌড়াবে, তুমি তোমার কথা রাখোনি। কেন রাখোনি? আমি খুব কষ্ট পেয়েছি। আমার হৃদয়টা ভেঙে চুরমার হয়ে গেল। ভাঙাচোরা হৃদয়টাকে জোড়া লাগাবে? কিটকিটিয়ে হেসে উঠল লোকটি। হাসির দমকে শরীর নড়ে ওঠে। দুই হাত প্রসারিত ঘুরতে থাকে। কিছুটা সময় পর আবারও নাটকীয় ভঙ্গিমায় বলে ওঠে, আমার ভাঙাচোরা হৃদয়টা আর্তনাদ করে বলছে, রক্ত চাই, রক্ত চাই, রক্ত চাই। বিষাক্ত রক্তের ছোঁয়ায় আমার হৃদয় জোড়া লেগে যাবে। মানুষ হয় মানুষের উপকার করা তোমার কর্তব্য আরাফ। প্লিজ কাম। নাটকীয়তা বজায় রেখেই লোকটি বুকের বাম পাশে হাত রেখে বসে পড়ে, ঠিক আরাফের পাশ ঘেঁষে। শরীর ছুঁই ছুঁই। আরাফের মতো হাত পা জড়সড় করে শুয়ে কান বরাবর মুখ নিয়ে ফিসফিস করে বলে ওঠে, আর একটু পথ গেলেই বড় রাস্তাটা পেতে। তোমার ভাগ্যের উপর বড়ই মায়া হচ্ছে। তুমি তোমার কথা রাখোনি আরাফ, আমিও রাখতে পারছি না। গুড বাই। কথাটির সমাপ্তি ঘটার আগেই লোকটি আরাফের কণ্ঠনালী বরাবর ছুরি ঢুকিয়ে দেয়। হাত পা ছোটাছুটি করে আরাফ। লোকটি হাসতে হাসতেই আরাফের ডান হাত মুচড়ে ধরে। চোখ থেকে অশ্রু বিসর্জন দিতে পারে না আরাফ। সে তো রক্ত হয়েই ঝরে পড়ছে। কিছুক্ষণ ছোটাছুটি করে চুপ হয়ে যায় আরাফ। মাটির দেহ মাটিতেই কাতরাতে কাতরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। লোকটি থেমে নেই। দক্ষ হাতে শরীরের পার্টসগুলো কাটতে থাকে। চোখে মুখে তৃপ্তি, রক্তের নেশা। পুরো শরীর যখন খণ্ড খণ্ড, মাথাটা আলাদা করে গাল চেপে ধরে। হেসে সে বলে ওঠে, কথা বলো, একটু কথা বলো। আগে না কত কথা বলতে, মুখ দিয়ে কত নোংরা কথা মা জাতিকে শোনাতে। এখন একটু কথা বলো, বলবে না? একটু বলো। নিচের ঠোঁট এক আঘাতে কেটে ফেলে। হাতে নিয়ে চোখ বড় বড় করে দেখে। মুখে হাসি বজায় রেখে বলল, কত সুন্দরীদের উপর নিজের কুনজর ধরে রাখতে। চোখগুলো কই তোমার? তোমার ছোট ছোট নখই তো তুলে নিল। নাক দিয়ে মা জাতির শরীরে ঘ্রাণ নিতে না? যত্ন নিয়ে নাকের পাটা কেটে দুটুকরো করে। হাড়টা মাঝখানে রেখে দেয়। কিছুক্ষণ দেখে ফট করে এক কান কেটে নিয়ে হেসে ওঠে বিকট শব্দে। মাথাটা হাতে তুলে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে। এটা কি আরাফ? হাম।
একদমই চেনা যাচ্ছে না। ঠোঁট, নাক, চোখ, কান ছাড়া মানুষ চেনা যায়? উঠে দাঁড়ায় সে, কাটা মাথাটা চুলে হাত গুজে হাঁটতে থাকে। রক্ত গড়িয়ে পড়ে, মাটি ভিজে যায়। লোকটি বিড়বিড় করে বলে, তুই যদি আমার কলিজায় নজর না দিতি, বিশ্বাস করে এত সুখের মৃত্যু তোর হতো না। আরো কয়েকটা দিন নিঃশ্বাস নিতে পারতি। ব্যাড লাক। শাশুড়ির ঘরে বসেছিল মনিরা। সালেহা বেগমের নাকি আজ গল্প করে রাতটা কাটানোর ইচ্ছে হয়েছে। মনিরাও না করেনি। দুদণ্ড বসে গল্প করার লোক বড়রই অভাব। একবার যেহেতু সুযোগ পেয়েছে, হাতছাড়া করেনি। নানান রকম শুকনো খাবার নিয়ে বসেছে। সালেহা বেগম গল্প করছে নিজের বাবা দাদার আমলের। ছোটবেলা কেমন কেটেছে, স্কুল কলেজে কটা বন্ধু ছিল, সেই সবই মন দিয়ে শুনছে মনিরা। এইসব উদাসীন গল্পগুলো ভালো লাগছে তার। হুট করেই সালেহা বেগম নিশ্চুপ হয়ে যান। চাপা শ্বাস ফেলে বলে ওঠেন, সে সময় আমি ক্লাস 8-এ পড়ি। লাফালাফি দাপাদাপি করেই দিন কেটে যেত। সকালে উঠেই মক্তবে যাওয়া, এসে মায়ের হাতে কটা কিল খেয়ে খাওয়া শেষ করে ছুটতাম স্কুলে। দল বেঁধে যেতাম, গল্প করতাম, আর একজন আরেকজনের উপর হেসে ঢুলে পড়তাম। গল্পগুলো কি ছিল জানো? কে কয়টা প্রস্তাব পেয়েছে, কার প্রেম কেমন চলে, কে কোথায় দেখা করতে গিয়ে বাবা মায়ের হাতে ধরা পড়েছে। কি আমোদে ছিলাম দিনগুলো। দীর্ঘশ্বাস আর গোপনে রইল না। প্রকাশিত হয়ে শাশুড়ির বুকের আলোড়ন ও টের পেল মনিরা। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল শাশুড়ির দিকে। সালেহা বেগম হঠাৎ করেই মুচকে হেসে বলল, রমিজদা নামটা যেমন সুন্দর, মানুষটার সৌন্দর্য ছিল চোখ ধাঁধানো। গায়ের রং ফর্সা ছিল না, কুচকুচে কালো রং। অন্ধকারে মানুষ বোঝা যেত না, কিন্তু ছিল নজর কাড়া চেহারা। উঁচু নাক, বড় বড় চোখ, কালো মোটা ভ্রুযুগল, কালো কুচকুচে পুরো ঠোঁট। যখন সাদা দাঁতগুলো দেখে হাসতো, মনে হতো জনম ভরে শুধু দেখেই যাই। সালেহা বেগম যেন চোখের সামনে মানুষটাকে দেখে রূপের বর্ণনা দিলেন। কে হয় মানুষটা, যার শরীরের প্রতিটা ভাঁজ মনে রেখেছেন? কাছের কেউ? মনিরার ভাবনাগুলো সত্য প্রমাণ করে দিয়ে সালেহা বেগম বললেন, উনি বয়সে ছন্ন ছাড়া এ পাড়া ও পাড়া দৌড়ে বেড়ানো রমিজদার প্রেমে পড়লাম। বয়স ছিল আমার বয়সের দ্বিগুণ। ছোটবেলা থেকে রমিজদা বলে ডাকতাম। আমাদের বাড়ির গেটে এসেই ডেকে উঠতো, ও সালু আছিস নি? রমিজদা আইসে রে, আয় আয় বাইর হ, দেখ তোর জন্য কি নিয়ে আইছি। কি সুন্দর আদরের ডাকে ডাকতো। আমি কাজ পড়া ফেলে দৌড়ে যেতাম, আর দেখতাম বরাবরের মতো 8 আনার চকলেট নিয়ে ঘাসের উপর বসে আছে। তখন তো 8 আনার দাম অনেক। খুশিতে খিলখিল করে হেসে হাত পেতে দিতাম। বলতো, মাথা টিপে দে, ঘাড় টিপে দে, পা টিপে দে, না হলে চকলেট পাবে না। আমিও চকলেটের লোভে হাত পা টিপে দিতাম। এমন করতে করতে কখন যে কিশোরী শালু রমিজদার প্রেমে পড়ল বুঝেই উঠতে পারলাম না। শুরু হলো নতুন পাগলামি। ইনিয়ে বিনিয়ে রমিজদার কথা বলতাম, কারণ ছাড়া তার চারপাশে ঘুরতাম। পড়ায় মন ছিল না। একদিন টের পেলাম কিশোরী শালু তার রমিজদার মনেও জায়গা করতে পেরেছে। ভালোবেসে তাকিয়ে থাকতো, ঘন ঘন আমাদের বাড়ি আসতো। আমি বুঝেও চুপ থাকতাম, তার মুখে শোনার অপেক্ষা করতাম। কিন্তু রমিজদা পাল্টে গেল। আগের মতো শালু বলে ডাকে না, আমাদের বাড়ি আসে না। আমাকে দেখেই কোথায় যে চলে যেত। সারা দুপুর অপেক্ষা করেও দেখা পেতাম না। সদ্য প্রেমে পড়া মন বিরহ ব্যথা মেনে নিতে পারেনি। এক সন্ধ্যায় থেমে গেলেন সালেহা বেগম। জোরে জোরে শ্বাস নিতে লাগলেন। মনিরা বিচলিত না হয়ে পানির গ্লাস এগিয়ে দিল। কৌতূহল জাগছে ভীষণ। কি এমন ঘটেছিল সেই সন্ধ্যায়? সালেহা বেগম নিশ্চুপে কিছুক্ষণ কাঁদলেন। চোখের পানি মুছছে, মুখে হাসি ফুটালেন। খোলা জানালা ভেদ করে অদূরের পাহাড় উদাসীন দৃষ্টি নিক্ষেপ করলেন। বললেন, এক সন্ধ্যায় মাকে লুকিয়ে বের হলাম বাড়ি থেকে। গ্রামের পথ ঝোপঝাড়। মনের মধ্যে ভয়ের থেকে রমিজদা ঘুরছিল বেশি। কয়েকবারই পার করলেই রমিজদার বাড়ি। দেখলাম কাকি অজু করছে, নামাজ পড়বে। কাকিকে না বলেই সোজা রমিজদার ঘরে ঢুকে পড়লাম।
কালো কুচকুচে দেহখানা বিছানায় মিশে আছে। কতদিন পর চোখ জুড়ালো। রমিজদা তখনও বুঝতে পারেনি। মা ভেবে বলে উঠল, আম্মা, আমার ভালো লাগতেছে না কিছু, একটু মাথায় হাত বুলাইয়া দিবা? লোভ সামলাতে পারেনি। গুটি গুটি পা ফেলে রমিজদার মাথার কাছে বসলাম। হাত ভীষণ কাঁপছিল। কি যে কান্না পাচ্ছিল। সাহস করে হাতটা মাথায় রাখতেই আমাকে চমকে দিয়ে রমিজদা বলল, বাড়ি ফেরা যা সালেহা, কেউ দেখা ফেললে তোরই মন্দ কইব। আমার কান্নাটা এবার বাঁধ ভেঙে গেল। ঝাঁপিয়ে পড়ে কাঁদলাম রমিজদার বুকে। একটুও না করেননি রমিজদা, আবার আগলেও নেয়নি। যখন কান্না ভেজে কণ্ঠে বললাম, তোমার মুখে সালেহা নামটা অপরিচিত লাগে রমিজদা, শালু বলে ডাকো না একটু। কতদিন শুনি না। আমার বুকের উচ্চাটন হয়তো রমিজদার বুকেও ছিল। সারাদিন হেসে খেলে বেড়ানো রমিজদার চোখের কোণে সেদিন জল দেখেছিলাম আমি। প্রথম মৃত্যু তো আমার সেদিনই হয়েছিল। মাথায় হাত রেখে রমিজদা বলল, সবার মুখে সবকিছু শোভা পায় না, তুই ফিরা যা সালেহা, আর আহিস না কোনোদিন। আমার হাতের বাঁধন আলগা হয়নি, আরো শক্ত হয়েছিল। জেদ ধরে বসে রইলাম। কাকে আমাকে দেখেই ঘরে খিল দিয়েছে। রমিজদা আমার সাথে না পেরে হার স্বীকার করে নিল। সেদিন আমাদের প্রথম কাছে আসা মানুষটা পরম যত্নে আমার কপালে গালে থুতনিতে নাকে চুমু খেয়েছিল। মনিরা বেশ লজ্জা পেল। সালেহা বেগম একদম নিজের গোপন সত্যতে ঢুকে গেছেন, তাই হয়তো বুঝে উঠতে পারেননি কাকে কি বলছেন। একবার থামাতে চাইলো মনিরা, আবার কিভাবে যেন থামালো না। সালেহা বেগম আবারও বললেন, রমিজদের বাড়ি দিয়ে গেল। বাড়ির উঠোনে পা পড়তেই আমার মাথায় খেললো আজ কি হতে পারে। আম্মা জানলে মেরেই ফেলবে। দুরু দুরু বুকে ভেতরে ঢুকতেই টের পেলাম যা ভেজাল হওয়ার হয়ে গেছে। ভয়ে অন্তর্মন বারবার কেঁপে উঠছে। আমাকে দেখেই আব্বা গর্জে বলে উঠল, এই সন্ধ্যাবেলায় কোথায় গিয়েছিলি? আব্বা ছিল প্রাইমারি স্কুলের মাস্টার, তাই সব কথা শুদ্ধ করে বলতো। আমি কোন রকম বললাম, আব্বা, তন্নিদের বাড়ি গিয়েছিলাম। আর এমন হবে না আব্বা, কথাটাই যেন বলা ভুল হয়েছে। ইতিমধ্যে আম্মা তন্নিদের বাড়ি খোঁজ নিয়ে এসেছে। মিথ্যাটা শুনেই আম্মা এলোপাথারি মারতে লাগলো। আব্বা মাস্টার মানুষ, গায়ে হাত তুলেন না, আবার রাগও নিয়ন্ত্রণ করতে পারছিল না, তাই বাড়ির বাইরে চলে যায়। আম্মায় বৃষ্টি বৃষ্টি গালি দিয়ে বলতে লাগলো, কোনখানে গেছিলি ক, নাইলে আইস ধরে মাইরবার ফেলমো। মুখ পুরি, কই গিয়ে মুখ পুরাই আইলি ক। কথাটা বলেই আম্মা আমারে ঘুরে ফিরে দেখতে লাগলো। যখন খারাপ কিছু দেখলো না তখন শান্ত হলো, নরম করেই বলল, রমিজের বাড়ি গেছিলি তাই তো? রমিজরে আমি মানা করছিলাম তোর সাথে কথা না কইতে, তারপরে রমিজের সাহস হয় কি কইরা। আমার বুঝতে বাকি থাকলো না রমিজদার এমন করার পেছনে আম্মা দায়ী। রাগ হলো, কথা বলা বাদ দিলাম আম্মার সাথে। ঘর থেকে বের হতাম না, আব্বার সাথে কথা বলতাম না। আমায় কতবার যে এটা সেটা বলতে আসছে, সব সময় মুখ ফিরিয়ে রাখতাম। তখন তো আমি রমিজদার মাঝে ছিলাম। আম্মার ভয়ে কিছু বুঝতে পেরেছিলাম। আম্মা সব কিছু বুঝে আব্বাকে বলল। আব্বা ছিল বিচক্ষণ মানুষ। বেকার অশিক্ষিত ছেলের কাছে মেয়ে বিয়ে দিবে? আমাকে না জানিয়ে বিয়ে ঠিক করলাম, গলায় ফাঁস দিয়েছিলামও। কাকা দেখে বাঁচিয়ে নিল। দ্বিতীয়বার ভুল আর আব্বা করলো না। রমিজদার সাথে বিয়ে ঠিক করলো। দুজনের মুখে কি হাসি, ডানা মেলে উঠছিলাম যেন। ঠিক হলো বিয়ে সামনের সপ্তাহে হবে। শ্রাবণ মাসের শেষের দিকে আমি রমিজদার বউ হলাম। সুখের যেন সীমা নেই। একটু পর পর শুধু শালু বলে ডাক দিত। সাত পাড়ার মানুষের সামনে থাকলেও আমি দৌড়ে চলে যেতাম রমিজদার কাছে। গ্রামবাসী কত হাসাহাসি করত। অনেকেই লাইলি মজনুও নাম দিয়েছিল। আবার অনেকে মুখ বেঁকাতেও। রমিজদার সাথে সংসারে 2 বছর কেটে গেল। বিয়ের পর রমিজদা কাঠ মিস্ত্রি, কারেন্টের কাজ করে টাকা আয় করত। আমার পড়াশোনার সব খরচ দিত। আর বলতো, তুই একদিন মস্ত বড় অফিসার হইবি শালু,
তখন আমি সবাইরে কমু তোমাগোর অফিসার আমার বউ, আমার শালু। মানুষটার কালো রঙের জাদুতে মোহিত হতাম বারবার, শুধু তাকেই থাকতাম। ভালোবেসে কত সময় তো কালা চাঁদ বলেও ডাকতাম। রমিজদার নামটা শুনে খুশি খুশি হতো। মেট্রিক পরীক্ষার পর জানলাম আমার আর রমিজদার ভালোবাসার ফসল আসতে চলছে। রাত দিন কাজ করে টাকা জোগাড় করে 2 গ্রাম মিষ্টি বিতরণ করেছিল। যাকেই দেখতো তাকেই ডেকে বলতো, শুনছো গো তোমরা, আমার শালু মা হইব আর আমি বাপ। সে কি যত্ন! মাটিতে পা পড়তে দিত না যেন। সব কাজ নিজের হাতে করত। শাশুড়ি আম্মা ছেলের সুখ বেশি দিন দেখতে পারলেন না। অতিরিক্ত খুশিতেই হয়তো পরপারে চলে গেলেন। ওই সময় মানুষটা পেটে থাকা আমাদের সন্তানের সাথে কথা বলতো। মেয়ের শখ ছিল ভীষণ, কিন্তু হলো ছেলে। বেজার হয়নি। মসজিদে টাকা দিল, ফকির খাওয়ালো। বাচ্চার বয়স যখন 1.5 বছর, রমিজদা পড়ল টাইফয়েড জ্বরে। কালো কুচকুচে আমার ভালোবাসার দেহখানা মিশে যেতে লাগলো বিছানায়। মন কু ডাকতে লাগলো বারবার। বিছানায় শুয়ে থেকেও মানুষটা বলতো, এই শালু, আমার আদরের বউ, কাঁদতেছো কেন তুমি? আমার কিছুই হইব না। মেলা দিন বাঁচমু আমি তোমার লগে। পোলারে বিয়া করামু, নাতি নাতি হইব, কত সুখ আমাদের। তুমি কান্দিলে আমার বড় দুঃখ লাগে শালু, কান্দো না। আমি তোমারে অনেকখানি ভালোবাসি শালু, আমার বউ। এটাই যে আমাদের শেষ কথা হবে তা কি জানতাম? জানলে আমি আমার রমিজদাকে ছেড়ে কোথাও যেতাম না। রান্নাঘর থেকে এসে দেখি আমার রমিজদা নেই। দেহটা বিছানায় পড়ে আছে অবহেলায়। কত শত অভিযোগ করলাম, কত অভিমান করলাম। আমার রমিজদা উঠল না, শালু বলে ডাকলো না। নিষ্ঠুর মানুষরা রমিজদাকেও নিয়ে মাটিতে শুয়ে রাখলো, আর আমাকে দিয়ে গেল অসীম বেদনা। আমার রমিজদাকে আর পেলাম না কোথাও। কান্নায় কথা বলতে পারছেন না সালেহা বেগম। মনিরার চোখের পানিও বাঁধ ভেঙেছে। সত্যিকারের ভালোবাসাগুলো এভাবেই হেরে যায়। সমাজের কাছে হেরে যায়, পরিবারের কাছে হেরে যায়, একতরফার কাছে হেরে যায়, নয়তো হেরে যায় বিধাতার নিয়মের কাছে। বিছানার চাদর খামচে কাঁদছে সালেহা বেগম। পুরনো ক্ষত ও তাজা ভালোবাসাগুলো মনের কোণে ফুলে ফেপে উঠেছে। গায়ে কাঁথা জড়িয়ে দিয়ে মনিরা বেরিয়ে আসলো ঘর থেকে। একা থাকতে দেওয়াটাই শ্রেয় মনে করলো সে। পরের ঘটনাটুকু না হয় পরেই শুনবে, তবে মনিরার মাথায় ঘুরছে অন্য বিষয়। পরে না হয় আশরাফ উদ্দিনের সাথে বিয়ে হয়েছে, ছেলেটা কার কাছে আছে? আশরাফ উদ্দিন কি ছেলেসহ সালেহা বেগমকে গ্রহণ করেছে? তাহলে কি আতিকুর আগের পক্ষের সন্তান, নাকি এখানেও লুকানো আছে সত্য? ভাবতে পারে না মনিরা। চোখের কোণে থাকা জলটা মুছে এগিয়ে যায় রিসর্টের সামনের দিকে। বেশ গতিতে হাওয়া বইছে, বসার জায়গা রয়েছে। কিছুক্ষণ চুপচাপ বসে রইল। হঠাৎই মনে হলো কিছুটা দূরে কোনো ছায়া হেঁটে যাচ্ছে। কৌতূহলবশত উঠে দাঁড়ালো সে। ভয়ও করছে। আস্তে আস্তে পা ফেলে সামনে যেতেই পরিচিত 2 মুখ দেখে অবাক হলো ভীষণ। কান পাতল ফিসফিসানি কথা শোনার আশায়। গম্ভীর মুখশ্রী, তেজি দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে আহিস। এই গভীর রাতে বারবার মেসেজ করে ডেকে আনার কোনো কারণ খুঁজে পাচ্ছে না সে। নাদিয়া সেই কখন থেকে দাঁত দিয়ে নখ কামড়াচ্ছে, আর চোখে তাকে দেখছেও। আরামের ঘুম বাদ দিয়ে এমন তামাশা বরাবরের মতোই অপছন্দ আহিসের। দাঁতে দাঁত চেপে বলল, ডেকেছ কেন? এই রাতের বেলা তোমার কি প্রয়োজন পড়লো? মদের খোঁজ করছো? তুমি ভালো করেই জানো আমি মদ খাই না। নাদিয়ার চোখ ছোট ছোট হয়ে এলো। এই লোক তার মদ নিয়ে পড়েছে কেন? নিজেও ফিসফিস করে বলল, আমার ব্যাগে এখন 11 বোতল মদ পড়ে আছে, ডেকেছি অন্য কারণে। কথাটা বলেই নাদিয়া আবারও পায়চারি করা শুরু করলো। ভীষণ বিরক্ত হলো সে। হুট করেই নাদিয়া চেঁচিয়ে বলে উঠল, তোমার সাথে আমার তুইয়ের সম্পর্ক? তুমি আমাকে সবার সামনে তুই ডাকলে কেন? তো তোমার সাথে আমার কোন রসের সম্পর্ক? সবার সামনে তোলা তোলা করতে হবে? দেখ না দিয়া, আমি এখানে এনজয় করতে এসেছি। নিজের বোকামো দিয়ে আমার মেজাজটা খারাপ করো না, তোমার জন্যই মঙ্গলজনক। অপমানিত হলেও গায়ে মাখল না নাদিয়া। আহিসের কাজ ঘেঁষে দাঁড়িয়ে বলল, তুমি আমার সাথে এমন কেন করো আহিস? আমার মনের কথা সত্যি কি বুঝতে পারো না?
আহিসের রাগ যেন চরমে পৌঁছে গেল। হাতের ওপর হাত রাখার জন্য বাড়ানো হাতটা চেপে ধরে বলল, তোমার সাহস অতিরিক্ত বেড়েছে। বলে যাও না, তোমার আর আমার সম্পর্কটা জাস্ট একটা ডিল। তুমি আমাকে সাহায্য করেছো, বিনিময়ে আমি তোমাকে মাহমুদ সাম্রাজ্য দেব। এর থেকে বেশি এগোতে যেও না। তোমার নিঃশ্বাসটা আটকে দিতে আমার এই বলিষ্ঠ হাতই যথেষ্ট। ভয় পেল না নাদিয়া, রাগ তারও হচ্ছে। আহিসের হাতের বাঁধন থেকে হাত ছাড়িয়ে কটমট দৃষ্টি ফেলে বলল, আমাকে ভয় দেখিও না, সম্পদের পরও আমি করি না। তোমাকে সাহায্য করতে চাওয়ার একমাত্র উদ্দেশ্য ছিল আমি তোমাকে ভালোবাসি আহিস। ইয়াস, আই লাভ ইউ ভেরি মাচ। তোমার কাছাকাছি থাকতে, তোমার সাথে কথা বলতে আমার তোমার সাথে যুক্ত হয়েছে, এর বাইরে কিচ্ছু না। মাহমুদ সাম্রাজ্যের একাংশ আমার, ভুলে যেও না। আহিসের রাগ নিভে এলো। শান্ত দৃষ্টি ফেলে নাদিয়ার চোখের দিকে তাকালো। সময় চলে গেল কিছু মুহূর্ত। না, ভালোবাসা, মায়া, অপেক্ষা ছাড়া ওই চোখে কোনো ছল সে দেখতে পাচ্ছে না। সে আগেই কিছুটা টের পেয়েছিল। এখন মনে হচ্ছে মেয়েটাকে সাথে নেওয়া ভুল হয়েছে। আহিসকে চুপ থাকতে দেখে নাদিয়া আবারও বলল, তোমার যেমন রক্তের নেশা, আমার তেমন তোমার নেশা। মদকে আমি ছুঁড়ে ফেলতে পারি কয়েক সেকেন্ডে, তোমাকে ছাড়তে পারিনি। গত 3টা বছর ধরে ভালোবেসে যাচ্ছি, বিনিময়ে কষ্ট যন্ত্রণা ছাড়া কিছুই পাইনি, কিছুই না। আহিস দুপা পিছিয়ে আসে। ভাবলেশ বলে, মস্তিষ্কে মঠ ঠালো, পিনিক ছেড়ে যাবে। আজ থেকে তোমার আর আমার পথ সম্পূর্ণ আলাদা। তোমার সাহায্য আমার লাগবে না। তুমি আমার বুকের ক্ষত আবার তাজা করে দিলে, ফল তোমাকে ভুগতেই হবে। হনহন করে রিসর্টে ঢুকে পড়ে আহিস। নাদিয়া বসে পড়ে মাটিতে, চুল খামচে ধরে মৃদু চিৎকার করে কেঁদে ওঠে। শরীর দোলে কান্নার ছলকে। এসবের কোনো কিছুই মনিরার কানে পৌঁছায় না। এতটাই ধীরে কথা বলছিল, দুজন ঝোপের আড়ালে দাঁড়িয়ে মনিরা শুনতে পায় না। তবে নাদিয়ার রিয়াকশন দেখে কিছুটা আন্দাজ করতে পারে সে। এত সব না ভেবে নিজেও রিসর্টের দিকে হাঁটা ধরল। ত্রিকোণ রিয়াকশনের কাহিনী দেখে ফিক করে হেসে উঠল মীরা। এতক্ষণ নিজ ঘরের জানালা দিয়েই সবই পুঙ্খানুপুঙ্খ দেখছিল সে। নাদিয়ার কান্না দেখে তার কেমন হাসি চওড়া হলো। ফোন বের করে ফোন লাগালো চেনা পরিচিত এক নম্বরে। প্রথমবার রিসিভ হলো, হয়তো ফোন হাতে নিয়েই বসেছিল। মীরা মৃদু চেঁচিয়ে বলে উঠল, হায় মেরা দিল, এখনো জেগে আছেন যে? ভ্রুকুচকে নাম্বারটা আবারও পরখ করলো আদিল। বাবার ফোনের জন্য অপেক্ষা করছিল সে। আননোন নাম্বার দেখে বাবা ভেবেই রিসিভ করেছিল। এখন মনে হচ্ছে ভুল করেছে। বিরক্তিমাখা কণ্ঠে বলল, হোয়াট ইজ মেরা দিল? আদিল দিল, আপনি তো আমার দিল। অবশ্যই আমি মেরা দিল বলবো, অন্যরা মীরা দিল বলবে। সিম্পল বিষয়টা বুঝতে এত সময় লাগে? আপনাকে বেশ চালাক ভেবেছিলাম মিস্টার আদিল মাহমুদ। বলেই হেসে উঠল মীরা। আদিল কিছুক্ষণ চুপ থেকে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলো। রাগ কমে এলে মুচকি হেসে বলল, মীরার একার কেটে দিলে মরা, এমনও তো হতে পারে আদি মরা। আদিল আপনার জন্য মৃত, আবার এমনও হতে পারে আপনি আদিলের জন্য মরা, আই মিন মৃত। হতে পারে না মিস মীরা? তবে আপনার সারনেম কোথায়? ফুস করে নিঃশ্বাস ছাড়ল মীরা। অপর পাশে আদিল কিটকিট করে হাসছে। শরীর জ্বলছে মীরার। দাঁতে দাঁত চেপে বলল, অবশ্যই হতে পারে, আপনার জন্য আমি মরতেও পারি। এমনও হতে পারে মীরা আদিল মরা দিল। আপনার মৃত দিল আমার রঙিন ভালোবাসা দিয়ে তাজা করে তুলব। সারনেম হবে তো মিসেস মীরা মাহমুদ। সুন্দর না? বাবার ফোন আসছে। সময় নেই বলে আদিল চুপ মেরে যায়। তর্কহীন বলে ওঠে, সুন্দর অসুন্দর উত্তর পরে পাবেন, অপেক্ষা শুধু। সাথে সাথে কল কেটে দেয়। যা বলতে ফোন দিয়েছিল তা না বলতে পেরে রাগ হয় মীরার। বিড়বিড় করে রাগ প্রকাশ করতে করতে ঘরে চলে যায়। মীরার ফোন কেটে আদিল বাবাকে কল ব্যাক করে। রিসিভ করেই অনল মাহমুদ রাগী কণ্ঠে বলে উঠল, এত রাতে ফোন বিজি? এই সময় আমি ফোন দেওয়ার কথা ছিল, তারপরে অন্য কারোর সাথে কথা বলছো কি করে? বাবার কথা শুনতেও যেন বিরক্ত লাগছে আদিলের। তবু শান্ত স্বরে বলল, ক্ষমা করবেন আপু, পার্সোনাল ইস্যু। আপনি বলুন কি বলবেন, বের হব আমি। রাগ হজম করে নেন অনল মাহমুদ। উপযুক্ত সময় এখন নয়। শান্ত স্বরে বললেন, অবশ্যই,
একদম কনফার্ম করে তারপর ফিরবে, সে হোক 1 মাস দেরি। সাবধানে। হু হা কিছু না বলতেই অনল মাহমুদ ফোন কেটে দেন। আদিল কিছুটা মনক্ষুণ্ণ হয়। আমলে না নিয়ে প্যাকিং করে লাগেজ নিয়ে হাঁটা ধরে বাইরে। যেতে সময় লাগবে অনেকটা। বারবার বন্ধ দরজায় টোকা পড়ায় ঘুম ভেঙে যায় আফিফের। গভীর রাত, কে এলো? ঘুম ঘুম চোখে দরজা খুলতেই একজন মেয়েকে ফোন হাতে দাঁড়িয়ে থাকতে দেখে কপালে ভাঁজ পড়ে তার। ঘুমের রেশ কেটে গেছে। গম্ভীরতা বজায় রেখেই বলে ওঠে, ইয়েস, কি চাই? চোখ তুলে আফরা সুদর্শন এক যুবককে দেখে আবারও ফোনের দিকে তাকায়। মুচকি হেসে ফোন বাড়িয়ে দিয়ে বলে ওঠে, এটা মনে হয় আপনার। ওয়ালপেপারে তো আপনার ছবি। হাতে নাই আফিফ। সত্যিই তার ছবি। অফিসিয়াল ইউনিফর্ম পরে বাবার দিকে স্যালিউট দিয়ে তাকিয়ে আছে। নুরুল আলম সিদ্দিকীকে সেভাবে দেখা না গেলেও আফিক এক নিমেষে বুঝে ফেলেছে। এক পলক বিছানায় বালিশের পাশে থাকা নিজের ফোনটা দেখে বুঝতে বাকি রইল না এটা জিয়াউলের ফোন। হাসি সে, ছেলেটা পাগল। তবে পরক্ষণেই ফোন হারানোর ঘটনাটা মনে করে ধমকে ওঠে। ফোন ধরে রাখলেই যে প্রকৃতিবাদে আপনাদের ছবি তুলবে এমন লেম ভাবনা এখনো আপনাদের মাঝে আছে? রিডিকুলাস। বুঝতে পারে না আফরা। একজন মেয়ে তাকে দিয়ে বলল এই ফোনের মালিককে দিতে, তাই সে দিতে এসেছে। এই লোক কি পাগল? নিজের তেজি কণ্ঠে বলে উঠল, মেয়েদের নিয়ে বিশ্লেষণ করার আগে নিজেদের নিয়ে বিশ্লেষণ করুন। একজন উপজাতি মেয়ে আমাকে ফোনটা দিয়ে বলল মালিককে ফেরত দিতে। মস্তিষ্ক খাটিয়ে কাজ করবেন। প্রমাণ আমার হাতে বলে যে খুনটা আমি করেছি, ভাবাটা কি আর্মিদের স্বভাব নাকি? আর্মিদের ভাবনা আপনার মস্তিষ্কের সাথে পড়বে না। প্রমাণ হাতে মানে আপনি ওই খুনের সাথে প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক জড়িত, হোক সেটা খুনি, সাক্ষী, ভিকটিম, যাই হোক। এবার আসতে পারেন, ধন্যবাদ। খট করে দরজাটা বন্ধ করে দেয় আফিফ। ডাগে আফরার চোয়াল শক্ত হয়ে আসে। দরজায় লাথি বসিয়ে হাঁটা ধরে সে। বিড়বিড় করে বলে ওঠে, আপনার শাস্তিও পাওনা রইল মিস্টার আফিফ মুনতাসির। সূর্যের আনাগোনা নেই দিগন্তে। সাদা মেঘে ছেয়ে আছে আকাশ। মেঘের বিচরণে আকাশ এক অদ্ভুত মায়াময় রূপ ধারণ করে নিজের সৌন্দর্য জাহির করছে। মেঘ বৃষ্টির সন্ধিক্ষণ। নীলাচল পর্যটন কেন্দ্রে দাঁড়িয়ে হাত দিয়ে মেঘ ছুঁয়ে দিচ্ছে মিহি। খানিক পরপর লাফিয়ে উঠছে। তার ধারণার বাইরে ছিল সব। হাত দিয়েও মেঘ ছোঁয়া যায়? কেমন উষ্ণ পানি হয়ে হাতে মিশে থাকে। মেঘের দেখা পেতেই তো খুব ভোরে চলে এসেছে রিসর্ট থেকে। খুশিতে আটখানা হয়ে মিহি আহিসকে প্রশ্ন করে, আব্বু, মেয়েকে খাওয়া যায়? আহিস হাসে। খানিক সময় তাকিয়ে থাকে মিহির মুখের দিকে। প্রকৃতির থেকেও অসীম সৌন্দর্যের খোঁজ পায় আহিস। এত মায়া কেন চেহারায়? কার সৌন্দর্য পেল এই মেয়ে? বাবার কোনো কিছু পেয়েছে বলে মনে হয় না। তবে কি মায়ের? কথাটি ভাবতেই আহিসের দৃষ্টি পড়ে বড় বড় পাপড়ি বিশিষ্ট দু নয়নের অধিকারী মেয়েটির দিকে, যার চোখে খেলা করছে আকাশ ছোঁয়া বিস্ময়। মুখে মিশে আছে অদ্ভুত মুগ্ধতা। আহিস হুট করে আবিষ্কার করল এই মেয়ে সম্পূর্ণ তার মায়ের মতো হয়েছে। নাক, চোখ, ঠোঁট অবিকল মায়ের মতো। মা মেয়ে সৌন্দর্য মেলাতে আহিস এমনভাবে ডুবে গেছে, বামভ্রুর সাথে লাগোয়া লাল তিলটাও আহিস আবিষ্কার করেছে। এক চিলতে হাসি ফোটে তার ঠোঁটের গহ্বরে, তবে সেটা ঠোঁটে ভাসতে পারে না। পূর্বেই মিহির ডাকে ঘোর থেকে বের হয় সে। কি ভাবছে এসব? মাথা ছেড়ে জোরে শ্বাস নেয় সে। কৌতূহল ঘিরে ধরেছে তাকে। নিজেকে সহজ করে নিয়ে মিহিকে নিজের পাশে দাঁড় করায়। কোনো রকম বাক্য ব্যয় না করে মিহির দিকে ইশারা করে হাঁ করে। এই যে তারা পাহাড়ের বুকে দাঁড়িয়ে মেঘের বৃষ্টিতে ভিজছে। আব্বুকে অনুসরণ করে মিহিও হাঁ করে দাঁড়িয়ে থাকে। টের পায় তার ঠোঁট ভিজে আসছে। হয়তো আরও কিছুক্ষণ হাঁ করে থাকলে পানি জমে গড়িয়ে পড়বে গ্রীবা দেশে। সে ধৈর্য তার হলো না। তার আগেই লাফিয়ে জড়িয়ে ধরল আহিসকে। আহিস কিছুটা শব্দ করে হেসে বলল, এবার রিসোর্টে চলো, আরও অনেক কিছু দেখার আছে আম্মা। মিহি মাথা নাড়ল দুবার। আহিস মুচকে হেসে শক্ত করে হাত ধরল। আহিসও মেয়েকে চোখ ছোট ছোট করে দেখছিল মনিরা। তার কেন জানি দুজনকে একসাথে দেখতে ভালো লাগছে। অবচেতন মনে নাড়া দিল, আহিসের পাশে সে দাঁড়ালে তিনজনকে আরও সুন্দর লাগবে বুঝি।
এক প্রকার মনের বশীভূত হয়ে মনিরা গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে আহিসের পাশে দাঁড়ালো। চোখ ঘুরিয়ে দেখলো তিনজনকে একসাথে। মুখ থেকে কেমন অস্পষ্ট স্বরে বেরিয়ে আসলো,